রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল ও দ্রোহ যাত্রা, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। হবিগঞ্জে এক পথচারী ও খুলনায় পুলিশ সদস্য নিহত। আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সহিংসতা চালাচ্ছে জামায়াত শিবির, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণহত্যার জন্য ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতি, লবণ চাষ, কৃষিকাজ ও মৎস্য আহরণ বাধাগ্রস্ত। সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। সরকারি বরাদ্দের প্রায় ৪,৫০০ মেট্রিক টন চাল সরবরাহ করেননি নওগাঁর ওসমান গনি। কর্মকর্তাকে অনিয়মের প্রস্তাব, ঋণ পরিশোধ না করে দেউলিয়া আদালতে আবেদন। সরকারি যে নির্দেশনা আছে যে মিলার প্রকৃত মিলার সেই চাল পরিশোধ করবে এবং তার অ্যাকাউন্টে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে, কিন্তু উনি আমাদের এই কথা রাখলেন না, বললেন যে না, আমরা অন্য অ্যাকাউন্টে হলে আমরা হয়তো চাল দিতে পারবো। হিমাগারে প্রতিনিয়ত বাড়ছে আলুর মজুত। এপ্রিলেই শেষ কৃষকের স্টক, জুন থেকে চলছে সিন্ডিকেটের দাম বাড়ানোর পায়তারা। চলমান পরিস্থিতিতে রাজশাহীর ক্যাফে রেস্তোরাঁ ব্যবসায় ধস, ক্রেতা না থাকায় কমেছে বিক্রি, কর্মচারীদের বেতন নিয়ে শঙ্কায় মালিকরা। রাজধানীতে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগ, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে তারা এই কর্মসূচি পালন করে। এছাড়া ছাত্র জনতা হত্যার প্রতিবাদে দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ, যেখানে অংশ নেয় ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে দ্রোহ যাত্রা শেষে ঘোষণা দেয়া হয় রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল কর্মসূচির। এদিকে আজ সারা দেশে বিক্ষোভ ও রবিবার থেকে অসহযোগের নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার হত্যার প্রতিবাদে বিকেলে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে শুরু হওয়া এই দ্রোহযাত্রা। গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার, যে যাত্রায় যোগ দিয়েছেন রাজধানী কেন্দ্রিক সব শ্রেণী পেশার মানুষ। বিচারের দাবিতে আসলে আমরা এই সব জনগণ সবাই রাস্তায় নামছে এবং এই পার্টির সাথে আমরা আসছি। তো এখন খালি স্টুডেন্টদের না, এখন পুরো দেশের মানুষদের হয়ে গেছে। যেভাবে এখন গণগ্রেফতার চলছে সেটা কখনো কোনো স্বাধীন দেশের, কোনো গণতান্ত্রিক দেশের প্রতিচ্ছবি হতে পারে না। এই ছাত্র জনতার মধ্যে যে জাগরণ দেখছি, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে যে ক্ষোভ, রাগ, ক্রোধ দেখছি, আমার মনে হয় সরকারের যদি মিনিমাম শুভবুদ্ধি থাকে অবিলম্বে তাদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত। গোটা দেশবাসী যে একটা মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে আছে এই ধরনের অত্যাচার নির্যাতনের কারণে, সেই নির্যাতন থেকে মুক্তির জন্য আমাদের একত্রিত হওয়া দরকার। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ঘটনার বিচারের দাবি জানায় উপস্থিত জনতা। আমাদের বাচ্চাদেরকে আটকায় রাখা হচ্ছে, কিছুদেরকে আমার চোখের সামনে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে নানান রকম কথাতে। রাষ্ট্র সংস্কার চাই, কারণ সরকার প্রশাসনকে সঠিকভাবে ব্যবহারে ব্যর্থ। আমি জানি যে আমি গুলি খেতে পারি, আমি জানি যে আজকে আমি গ্রেফতার হতে পারি, তারপরও আজকে আমি এখানে এসেছি। বাংলাদেশে কারফিউ জারির পর এই প্রথম বড় একটা গণজমায়েতের দেখা মিলল রাজধানী ঢাকায়। তবে আজকে আমরা দেখিনি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থানে থাকতে বা সেরকম কোনো পদক্ষেপ নিতে, যাতে করে মোটামুটি আজকের সব ধরনের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এর আগে দুপুরের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধরা। আলাদা আলাদাভাবে কেউ গ্রাফিতি আঁকেন পিচ ঢালা পথে, বুকে লেখেন স্লোগান, কেউ পথনাটকের মঞ্চে। যেন সকলে একজোটে জানান দিচ্ছেন অস্তিত্বের, প্রতিবাদে গড়ে তোলেন প্রতিরোধ। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে, সেই বিচার করতে হবে। এদিকে দুপুরে জুমার নামাজের শেষে বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করে মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায় তারা। আমাদের ভাইদেরকে মারছে, সেই প্রতিবাদে আমরা রাজপথে আসছি। আমাদের ভাইদের আপনারা দেখছেন গুলি করছে ডাইরেক্ট। নৈতিকভাবে এই সরকার তার নৈতিক স্থান খনন করেছে, গণহত্যা করেছে। কোনো গণতান্ত্রিক সরকার গণহত্যা করতে পারে না।
জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড়েও জড়ো হন শিক্ষার্থীরা। শঙ্কা থাকলেও সেখানে কোনো ধরনের সংঘর্ষ হয়নি। কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। শাহবাগেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সব দফার হয় দফা, যদি বানাও এক দফা। সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, শিক্ষক ছাত্র সকল শ্রেণী পেশার মানুষের উপর সরকার ও তার পেটুয়া বাহিনী যে হামলা নির্যাতন করেছে, রাষ্ট্র থেকে একটা রাষ্ট্রীয় শোক দিয়ে ছাত্র সমাজের সাথে নাটক করতেছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচারের পাশাপাশি সরকারকে 9 দফা মেনে নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের নামে জামায়াত শিবির পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন। খুলনায় এক পুলিশ সদস্যকে হত্যা এবং হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের নিন্দা জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় হামলা চালায়। তিনি অভিযোগ করেন, জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। দমন পীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে গোটা দেশ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিএনপি মহাসচিব আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম গণহত্যা চালিয়ে ঘৃণিত হলেও জাতিসংঘ বা দেশ বিদেশের কারো কথায় কর্ণপাত করছে না সরকার। শুধু হামলা নয়, আজকের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সরকার সামাজিক গণমাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় বলেও অভিযোগ করেন তিনি। বিবৃতিতে দেশব্যাপী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার বাণিজ্য বন্ধের দাবিও জানান মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি স্থানে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হবিগঞ্জে মারা গেছেন এক পথচারী, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সিলেটে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বেরিয়ে শিক্ষার্থীরা আখালিয়া এলাকায় অবস্থান নিলে শুরু হয় এ সংঘর্ষ। এ সময় আটকও করা হয় কয়েকজনকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড এবং গ্যাস গান এগুলো আমরা নিক্ষেপ করি। হবিগঞ্জ কোট মসজিদ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে একটি পক্ষ। হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এদিকে সহিংসতা চলাকালে হবিগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনে আমরা ওনারা দেখছি না, আমরা একটা বিল্ডিং এর ভিতরে মানে পুলিশ টিয়ারশেল গ্যাস ছুড়ছে আর এই যে সিটাগুলি ওনারা নিক্ষেপ করতেছে। আর উনি ভাই জানি না কোথায় ছিল, উনি গুলিবদ্ধ হইয়া আমাদের কাছে ফিরে গেছে। মাহরে খাওয়া দাওয়া করছি, খাইয়া শুয়েছি, 8টায় উঠিয়া কইতেছে যে আমি এত জুতা কিনবো। এইরকম গন্ডগোল আমরা তো জানি না, আমরা তো ডেইলি ডিউটি করি, আজকে শুক্রবার অফ। ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কি ধরনের আঘাত ছিল? তার ডান হাতের বাহুতে একটু জখম ছিল। বাদজুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিল বের করে। আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কোনো কোটার প্রয়োজন নাই, আমার ভাইদেরকে ফিরাই দিবে। প্রকাশ্য কিভাবে একটা স্বাধীন দেশে পুলিশেরা গুলি করতে পারে, এই জিনিসটা আমরা বুঝতেছি না। লক্ষ্মীপুরে জুমার নামাজের পর বাজার ব্রিজ থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। চকবাজার মসজিদের সামনে গেলে বিরোধীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত 20 জন। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের গণমিছিলে হামলার অভিযোগ উঠেছে। এদিকে পৌর শহরের ব্রাহ্মণী থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করলে তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 8 ঘন্টার মতো অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুপাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এছাড়া ফেনী, ভোলা, কুমিল্লা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে গণমিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে শুক্রবার দিনভর রণক্ষেত্র ছিল খুলনা নগরী। জুমার পর থেকেই দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের। এ সময় আগুন দেয়া হয় পুলিশের গাড়িতেও। গল্লামারী বাজারে নিহত হয় এক পুলিশ সদস্য। সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ সহ অন্তত ৭০ জন আহত হয়েছে। খুলনা শিববাড়ি মোড়। জুমার নামাজের পর থেকেই জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে 0 পয়েন্ট এলাকায় যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার পরই পুলিশের সাথে বাধে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। শুধু ছাত্র সমাজ আপনারা দেখতে পাচ্ছেন, অভিভাবকরা দেখতে পাচ্ছেন, টিয়ার শেলের অবস্থা কি দেখতে পাচ্ছেন আপনারা ওখানে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করছে, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশটা করতে চাই। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই। আমাদের এই কর্মসূচিতে আমরা এখানে অ্যাটেন্ড করেছি এবং আমাদের উপর পুলিশ টিয়ার শেল মারছে। সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে সেখান থেকে শিক্ষার্থীরা আবার শহরে প্রবেশ করতে চাইলে গোল্লামারি মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় আরেক দফা সংঘর্ষ হয় পুলিশ শিক্ষার্থীদের। আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে। এ সময় গোল্লামারি বাজারে অবরুদ্ধ হয়ে পড়ে কয়েকজন পুলিশ। এক পক্ষের হামলায় মারা যায় সুমন ঘরামি নামের এক কনস্টেবল। আহত হয় কয়েকজন। কনস্টেবল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। এদিকে খুলনা সিটি মেডিকেল কলেজে হতাহতদের দেখতে যান কেএমপি কমিশনার মোজাম্মেল হক। এ সময় নিহতের স্ত্রী স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। শুক্রবার দিনভর সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী সহ অন্তত ৭০ জন আহত হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মানিকগঞ্জের 2 জন। এর মধ্যে 12 বছরের মাদ্রাসা ছাত্র সায়াদ মাহমুদ সাভারের সংঘর্ষের সময় বাসার নিচে গুলিবিদ্ধ হন। আর রাজমিস্ত্রি তুহিন প্রাণ হারান নারায়ণগঞ্জে কাজ শেষে বাসায় ফেরার পথে। একমাত্র পুত্র সন্তানের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি। একটা কথা বলে গেছিলাম যে আমি শুয়েছিলাম, তখন আজান দিল, বললো আব্বু উঠবে না। এই কান্না সন্তান হারা এক বাবার, কিছুতেই থামছে না আহাজারি। ক্লাবে ভর্তি করে দেওয়ার জন্য পরে ওই ফাঁকে ফাঁকে মানিকগঞ্জের সিংগাইরের বাহাদুর খান এক ছেলে আর 2 মেয়েকে নিয়ে থাকতেন সাভার নিউ মার্কেটের একটি ভাড়া বাসায়। গত 20 জুলাই সংঘর্ষের সময় বাসার নিচে নেমে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা পড়ুয়া সায়াদ মাহমুদ। পরে হাসপাতালে মেলে তার নিথর দেহ। ওইখানে যে আরো কিছু ছেলেরা ছিল যে ওই ধুমা দেখতে গিয়েছিল, ওই ধুমা দেখতে গিয়ে সেরে ওর গুলি লাগে। ছায়াদের স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবার। মা বাবা চেয়েছিলেন কোরআনের হাফেজ বানাতে। এখন তছনছ সব। বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা, কোনো ম্যাচ, একটা ম্যাচে ও দেখা বাদ দিত না। প্রত্যেকটা ম্যাচ দেখতো। আর ওর খুব ইচ্ছা ছিল ডিফেন্ডার হবে। বাবাকে সারাক্ষণ খুঁজে ফিরছে 3 বছরের আয়াত। 20 জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন রাজমিস্ত্রি তুহিন। 3 দিন হাসপাতালে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা মানিকগঞ্জের পরিবারের সদস্যরা। আমি জানি না কিভাবে আমি একাই সন্তানটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমার সংসার একমাত্র আমার স্বামী ছিল। আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার সাথে না। এখন কি করে খাইবো, কখনো যাইবো, সেইটাই তো ও দিশা পাই না, আমরাও দিশা পাই না। স্বজনহারা এসব মানুষ জানে না কষ্টের এই কথা কাকে জানাবে, কোথায় বা দিবে বিচার। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 35 এইচএসসি শিক্ষার্থীকে মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে বাকিদের জামিননামা কারাগারে না পৌঁছানোয় আজ তাদের ছাড়া হতে পারে। এ সময় কারামুক্ত ও তাদের স্বজনরা মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানায়। এর আগে বিকেলে সরকারের বিশেষ উদ্যোগে সারা দেশে মোট 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়। জামিনে কারামুক্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রাতটা স্বস্তির হলো।
কারণ তারা ঘুমানোর জন্য নিজের বিছানাটাই পাবেন। ক্ষোভ বুকে নিয়ে আপনজনের অশ্রুসিক্ত আলিঙ্গনের দৃশ্য কেরানীগঞ্জের জেলখানার ফটকে। ফোন চেক করছিল, ফোনে কোনটা আন্দোলনের একটা ছবি পাইছিল আর কি। মাদ্রাসা পড়ে আমাদেরকে পাইলেই শিবির ট্যাগ, এই ট্যাগ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে ঢুকাই দিতেছে। আমি আন্দোলন ছিলাম না, আমার রাস্তা পারাপার হওয়ার সময় পুলিশ ধইরা বক্সে রাখছিল, তারপরের দিন থানায় নিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কিভাবে দেখেন? সমর্থন করি অবশ্যই, আমি একটা শিক্ষার্থী হিসাবে। বাজার করতে গেছে, আমার পেছন থেকে পুলিশ গুলি করছে, পেছন দিয়ে ঢুইকা সামনে দিয়ে বের হয়েছে। মেডিকেল ভর্তি হয়েছে, চিকিৎসা নেওয়ার পর আমি বের হয়েছি, তারপর আমি পুলিশ ধরে নিয়ে আসছে। আমরা শিক্ষার্থী, আমরা নিজের অধিকারের জন্য লড়ছি। মামলা থেকে অব্যাহতি চাই। আমি একটা পরীক্ষার্থী হিসাবে আমি পরীক্ষা দিতে পারবো, এর জন্য আমি গর্বিত। আন্দোলন চলবে, সরকারের পতন না হওয়া অবধি আমাদের আন্দোলন চলবে। এদের মধ্যে কেউ গ্রেপ্তার হন বাসা থেকে, কেউ বা আবার রাস্তা দিয়ে যাওয়ার সময়। মামলা মিথ্যা উল্লেখ করে স্বজনরা তা প্রত্যাহারের দাবি জানান। আমি মেম্বার 5 বছর মেম্বার ছিলাম। আমি মানে এত একটা কষ্ট পাইছি, এরা নামাজ পড়তে গেছে, নামাজটা ধইরা আইন না, তারপরে হেরা কাস্টডিতে ঢুকাইছে। সুস্থ আন্দোলন হয়, শান্তিপূর্ণ আন্দোলন হয়, তাইলে যাইতে আমার কোনো আপত্তি নাই। নেটে ছাড়ে না একটা ছবি পাইছিল, এই জন্য আমার ছেলেরা গ্রেপ্তার করছে। এরা 14 গোষ্ঠীর কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না, অথচ ওর নামে শিবিরের দেয়া মামলা আসছে। ছেলেটারে যেন মামলা থেকে মুক্তি করে। স্কুলে যাবে, কলেজে যাবে না, কোচিংয়ে যাবে না, কোর্টে ধরাবে। যেই মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যাক, খোদার গজব লানত পড়ুক। সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও ঢাকা জেলায় 42 জনের জামিন মঞ্জুর হয় শুক্রবার বিকালে। জামিননামা পৌঁছানোই আজ কেন্দ্রীয় কারাগার থেকে 35 জন ছাড়া পান। আইন মন্ত্রণালয় জানিয়েছে, আজ সারা দেশে 78 জন এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থাপনায় জামিন দেয়া হয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের মানুষ। জীবন মৃত্যুর মাঝামাঝি সময় যায় কখনো কখনো। ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ চলাচল। মাঝে পুরোপুরি বন্ধ থাকলেও সম্প্রতি ঝুঁকি নিয়ে ওই রুটে চলাচল করছে স্বল্প সংখ্যক ট্রলার। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ওই অঞ্চলের অর্থনৈতিক ক্ষতির চিত্র। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রাহানের ধারাবাহিকে আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে আরেক সহকর্মী এহসান আল কুতুবি। বিদ্রোহী থ্রি ব্রাদারহুডের নেতৃত্বে ফেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লাগাতার আক্রমণ। ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে থাকে নাইক্ষ্যংছড়ি উখিয়া সীমান্তে। ওপারের সংঘর্ষের সময়ে ছোঁড়া মর্টারে মারা যায় 2 জন। তম্ব্রু, খুমধুম, পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ক্যাম্পগুলো দখল করে নেয় বিদ্রোহীরা। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাখাইনের মংডু পর্যন্ত, আর তাতেই বিপর্যস্ত হতে শুরু করে প্রায় 270 কিলোমিটারের বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলের জনজীবন। বর্ডারের পাশে আমাদের লবণের মাঠ আছে, আপনার এই মৎস্য বলেন, আপনার প্রজেক্ট আছে, মৎস্যের চাষাবাদ করে। এখানে স্থানীয় গরিব লোকজন যারা আছে তারা তো খুব অসহায়, সবসময় বোম্বিং হচ্ছে এখানে। তার বোম্বিং হলে এটা কিসের বোম্বিং এটা বলতে পারে না, তবু সবাই আতঙ্ক। আপনার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় সেন্ট মার্টিনগামী নৌযান চলাচল। স্থবিরতা নেমে আসে প্রায় 20 লাখ টন লবণের যোগান আর কৃষিকাজে। বন্ধ হয়ে যায় টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। ফলে বড় ধাক্কা লাগে সীমান্তের অর্থনীতিতে। অর্থনৈতিক ক্ষতির 2টা কারণ থাকে। একটা হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের ফর্মাল ট্রেড, যেটা মানে একটা বাণিজ্যের যে ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে প্রায় 9 কোটি টাকার একটা ফর্মাল বাণিজ্য হয়, সেটা রীতিমতো বন্ধ হয়ে গেছে। কিন্তু আরেকটা ইনফর্মাল আছে, এটা হচ্ছে সীমান্তে যখন এটা সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটে, সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয়, তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে, সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। জানা গেছে নাফ নদীর গোলাচর এলাকায় চর জেগেছে, তাই সেন্ট মার্টিন যেতে বাংলাদেশি ট্রলারগুলোকে কিছুটা পথ পাড়ি দিতে হয় নদীর মিয়ানমার অংশ দিয়ে। এতে বেড়েছে ওপার থেকে গুলি ছোড়ার ঘটনা। এজন্য বিকল্প চ্যানেলের প্রস্তাব দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। নাম নদী ছাড়া জামিলা হলে একটা বিকল্প রাস্তা, আপনার জিরুপন দিয়ে একটা জেরি করলে মানুষের চলাফেরা রেজি হয়। আর এই জেরিটা নিয়ে বন্দরের মালামূলগুলো যেগুলো নাম নদী দিয়ে এসে কোটি কোটি টাকা রাজস্ব, এটা দিয়েও এই ব্যবস্থা চলতে পারে।
এদিকে টেকনাফ ও সেন্ট মার্টিন সীমান্তের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড। নৌযানগুলোকে বাংলাদেশি পতাকা উড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়, এবং আমরা নিশ্চিত করছি ওই দিক দিয়ে যেসব ট্রলার যাবে তারা যেন বাংলাদেশের পতাকা উঁচু করে ফিক্স করে তারপরে যায়, এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মিয়ানমারের সংঘাত অব্যাহত থাকায় নাফ নদীতে মাছ ধরতেও জেলেদের সময় বেঁধে দিয়েছেন স্থানীয় প্রশাসন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুব স্বল্প সময়ের মধ্যে উন্নতি হওয়ার কোনো লক্ষণই নেই। আর যদি তাই হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে টেকনাফ সেন্ট মার্টিনের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। সরকারি বরাদ্দের প্রায় ৪,৫০০ মেট্রিক টন চাল সরবরাহ করেনি দেউলিয়া হতে যাওয়া সেই ওসমান গনি। টাকা সরাতে কর্মকর্তাকে দিয়েছিলেন অনিয়মের প্রস্তাব, কবজা করতে না পারায় সটকে পড়েন। এদিকে তার সম্পদ গোপন করার খবর যমুনা টেলিভিশনের প্রচার হলে নড়ে চড়ে বসেছে প্রশাসন। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। একটি, দুটি, তিনটি নয়, মিলেছে ওসমান গনির ৬টি অটো রাইস মিলের সন্ধান। সবগুলোই নওগাঁর মহাদেবপুরে। নিজের নামে ৩টি, 2টি স্ত্রীর নামে, আর বড় ভাই রাজ্জাকের সাথে যৌথ মালিকানায় আছে একটি। এসব মিল থেকে চলতি বছরের সরকারি বরাদ্দ ছিল ৪,৩৫৩ মেট্রিক টন চাল, টাকার অঙ্কে প্রায় ২০ কোটি টাকার পণ্য। কিন্তু এক মুঠো চাল সরবরাহ করেনি ওসমান গনি, ভঙ্গ করেছেন শর্ত। এতে জেলার সংগ্রহ লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, বিব্রত স্থানীয় মিল মালিক নেতারা। ডিসিপুট মহোদয় নওগাঁতে উনি এই বিষয়টা দেখার কথা, যে উনি চাল দিল না, কিন্তু তার মিল চলতেছে। সরকার এরা পদক্ষেপ নিয়ে মিল তার সিলগালা করা দরকার। এই যখন অবস্থা, তখন কি করছে খাদ্য বিভাগ? জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে জানা গেল আরেক ঘটনা। সরকারি ক্রয়ের মাধ্যমে টাকা সরাতে কর্মকর্তাকে অনিয়মের প্রস্তাব দেওয়ার অভিযোগ মিলল ওসমান গনির বিরুদ্ধে। সরকারি যে নির্দেশনা আছে যে মিলার প্রকৃত মিলার সেই চাল পরিশোধ করবে এবং তার অ্যাকাউন্টে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে, কিন্তু উনি আমাদের এই কথা রাখলেন না, বললেন যে না, আমরা অন্য অ্যাকাউন্টে হলে আমরা হয়তো চাল দিতে পারবো। অনিয়মের প্রস্তাবে কর্মকর্তা রাজি না হওয়ায় চাল সরবরাহ না করেই সটকে পড়েছেন ওসমান গনি। শুধু তাই নয়, ২৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৫২ কোটি ২৪ লাখ টাকার ঋণ পরিশোধ না করে দেউলিয়া আদালতে দায়মুক্তির মামলা করেছেন তিনি। সম্পদ গোপন করে দেউলিয়া হতে চান ওসমান, এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপরই নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। সরকারি বরাদ্দের চাল পরিশোধ না করার দায়ে ওসমানের মিলগুলোর নিবন্ধন বাতিল সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। বিগত মৌসুমগুলোতে আমরা দেখেছি যে যারা চাল পরিশোধ করেনি তাদের ক্ষেত্রে লাইসেন্স বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। তা আমরা আশা করি খুব শীঘ্রই ওনার মিলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার লাইসেন্স বাতিল সহ আর কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, নীতিমালায় কি আছে, এই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা তদন্ত করব। খাদ্য বিভাগের হিসেবে ওসমান গনির ৬টি অটো রাইস মিলের পাক্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১০,০০০ মেট্রিক টন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। প্রতিনিয়ত অবাক করছে আলুর বাজার। গত ৩ বছরে দাম বেড়েছে দ্বিগুণ, হিমাগারে মজুদ হচ্ছে আগের চেয়ে বেশি। ব্যবসায়ীদের দাবি আলু আবাদ ও সংরক্ষণের খরচ বেড়েছে, তার উপর জমি থেকে আলু কিনে নিচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক আর বড় বেনিয়ারা। জুনে কৃষকের মজুদ ফুরালেই দাম বাড়ানোর সিন্ডিকেট করছেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। আলু ছাড়া বাংলাদেশের চলেই না। বছরে চাহিদা প্রায় ৮০ লাখ টন, কিন্তু উৎপাদন হয় আরও বেশি। তারপরও গত ৩ বছর ধরে আলুর দাম বাড়ছে। শেষ এক বছরেই দর বেড়েছে প্রায় ৫০ ভাগ। রাজধানীতে আলুর সবচেয়ে বড় আড়ত কারওয়ান বাজার। সপ্তাহে ৭ দিনই এখানে যোগান আসে রংপুর, জয়পুরহাট, বগুড়া আর মুন্সিগঞ্জ থেকে। সব দোকানে ডায়মন্ড কিংবা সাদা আলুর মজুদ বেশি। জানা গেল প্রতিটি ৬৫ কেজির বস্তা এখানে বিকোচ্ছে ৩২০০ টাকায়, অর্থাৎ কেজিতে দাম পড়ছে ৫০ টাকা। পাশেই পাইকারি ব্যবসায়ীরা পাল্লা হিসেবে সেই আলু বিক্রি করছেন ৫৫ টাকা দরে। জানালেন ব্যবসায় ভাটা পড়েছে, কেননা চড়া দামের কারণে আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নিম্নবিত্তরা। প্রয়োজন না হলে কিনছেন না মধ্যবিত্তরাও। এরা বাজার কমলে বেচে না,
হিমাগলর স্টক পার্টি কলেস্টোর দোষ না, যা জায়গা বলে মজুমদান বলে যেমন আমি 10,000 বস্তা আলু রাখছি, আমি বাজার কমছে বেচতেছি না, অটোমেটিক বাজার বেড়ে যায়। চাষের দাম বাইরে গেছে, সারের দাম বাইরে গেছে, বদলির দাম বাইরে গেছে, জমিন আগামীতে তো যেই জমিন গেছে বার রাখছে 2,000 টাকা, এই বছর এই জমিন 5,000 টাকা গন্ডা। দোকানদারি মিলে কোনো গুজারে হইতেছে না, প্রত্যেক মাসে 5,000, 6,000, 7,000 টাকা রোজগার দিতেছে। মানে ব্যবসা ধরছি, এই লোকের টাকা বানা ওই লোকের টাকা বানা ছাড়তেও পারি না। আমার ফ্যামিলিতে আলু লাগে মনে করেন নিম্নে ধরেন 2 কেজি, হয়তো 2 দিন খেতে পারি, কিন্তু এখন সেখানে আমি আলুর দাম বাড়াতে আমি নিতেছি মাত্র 1 কেজি, অনেক ক্ষেত্রে আমি আধা কেজিও নেই, কারণ আদার সদাগুলিতে আমাকে করতে হয়। ভাবতে অবাক লাগে, আমাদের ছোটবেলা তো বটেই, কয়েক বছর আগেও আলু খেয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তেরও নানা ধরনের খাবারের চাহিদা মেটানো গেছে এবং সেই আলুর দাম স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই আলুর দাম বেড়ে অস্বাভাবিক হয়ে গেছে এবং সেটির ব্যাখ্যা হিসেবে নানা ধরনের যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে একটি বিষয় পর্যবেক্ষণ করে দেখা গেছে, জুন মাসে যখন কৃষকের কাছে আলুর মজুদ শেষ হয়ে আসে, এরপরই জুলাই থেকে আগস্ট মাসে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। গত 3 বছরে এই প্রবণতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেছে। সরকারি হিসাবে 25 ভাগ অপচয় ধরে দেশে আলুর উৎপাদন 1 কোটি টনের বেশি, যার 60 ভাগই সংরক্ষণ হয় হিমাগারে খাবার হিসেবে। এর মধ্যে 10% কোল্ড স্টোরেজ মালিকদের, 10 ভাগ কৃষকের আর বাকি 40 ভাগ মজুতদারদের। এর বাইরে সব আলু বীজ হিসেবে রাখা হয় পরের মৌসুমের জন্য। হিমাগার মালিকদের দাবি, সরকারি হিসেবের চেয়ে গত মৌসুমে উৎপাদন কম হয়েছে, তাই জুন নয় এপ্রিলেই শেষ হয়ে গেছে কৃষকের স্টক। হয়তোবা পরিবহন সংকট দেখাচ্ছে তারা, বা ব্যবসায়ীরা ওইভাবে আলু নিচ্ছে না, রাস্তাঘাটে তো নিরাপত্তার অনেক সমস্যা, এই জন্য রাস্তাঘাটে হয়তো আলুটা কম যাচ্ছে। খুচরা ব্যবসায়ী আছে, ওরা একদম বেশি লাভ করতেছে। ওরা চিন্তা করতেছে যে 1 বস্তা অথবা 2 বস্তা আলু 100 কেজি, 150 কেজি, 200 কেজি আলু বিক্রি করে 1,000 টাকা লাভ করার চিন্তা করতেছে। দেশে আলু আবাদের নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কমছে না। সবজির যোগান বেশি থাকার পরও দাম নাগালের বাইরে। ডিম, আলুর দামও চড়া। সামুদ্রিক মাছ বাজারে পর্যাপ্ত আসার পরও দাম বেশি। সব মিলিয়ে প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ার বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে আসা ট্রাক ভর্তি এসব সবজি নামানো হচ্ছে নগরীর চৌমুহনী বাজারে। পর্যাপ্ত যোগান থাকার পরও 80 থেকে 100 টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। প্রায় প্রতিটি সবজির দাম নাগালের বাহিরে হওয়ায় বাজার থেকে পণ্য কেনায় যেন মুশকিল হয়ে যায়। বেগুন 120, বরবটি ও ঢেঁড়স 85 এবং কাঁকরোল 50 টাকা দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি কমলে দাম কিছুটা কমবে বলছেন বিক্রেতারা। সবারই কষ্ট, বাড়লে সবারই কষ্ট লাগে। একটা জিনিস 10 টাকা জিনিস 20 টাকা দিয়ে কিনলে কেমন লাগে, সেম জিনিস সবারই কষ্ট হয়। বৃষ্টি পড়লে মনে করেন সবজিগুলো পাতা লতা জিনিস ফসল নষ্ট হয়ে যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে সবজির দাম আরও কমবে, 30-40 টাকার মধ্যে সব কিছু চলে আসবে। বৃষ্টি হলে দাম বাড়বে, মাল নষ্ট হয়ে যাবে, তার কারণে একটু সবজি অর্ধেক উঠবে। যে জায়গায় 100 কেজি ওঠে এই জায়গায় উঠবে 20 কেজি। ঊর্ধ্বমুখীর এই বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা ডিম, আলু খেয়ে যে দিন পার করবেন তারও কোনো গতি নেই। প্রতি ডজন ডিমের দাম 150 ও আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আমরা বারবার জিনিসের দিকে তাকাতে হয়, আবার পকেটের দিকে তাকাতে হয়। লাস্টে সামান্য কিছু কিনে চলে যেতে হয় আর কি। কার সাথে না হলে কি করেছে আপনার 1 ডজন ডিম 150 টাকা, মানে কি অনেক কিছু। গত বছর আগে এই বছর কি করেছে আপনার থেকে হলে কি করেছে প্রায় প্রতি ডজন 20 থেকে 30 টাকা বাড়তি। আমিষের চাহিদা মেটানো মাছের বাজারও বেশ চড়া। ইলিশ কেজি প্রতি 2000, গলদা চিংড়ি 1300, রূপচাঁদা আকার ভেদে 450 থেকে 850, পাবদা ও কাতল 400 এবং রুই মাছ 350 টাকা দরে বিক্রি হচ্ছে। অ্যাটলিস্ট 30 to 40% বেশি দাম। রুই মাছ যেটা 320 টাকা কিনছি সেটা 400 টাকা কিনতে হয়েছে। আমাদের মধ্যবিত্তদেরকে জবাই করে দিচ্ছে। মাছের দাম এখানে ছড়া, কি বলবো, মানে আমাদের আওতার বাইরে আর কি। এগুলো 2-15 দিনের ভিতর কিছু মাছ কালেকশন হলে আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো, এখন আজ নিয়ন্ত্রণ নাই। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। মামুন, রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোটা আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে রাজশাহী নগরীর প্রায় 3 শতাধিক ক্যাফে, রেস্তোরাঁ ব্যবসায় ধস নেমেছে। ক্রেতা না থাকায় প্রতিদিন কয়েক লক্ষ টাকার লোকসান হচ্ছে। খাবার বিক্রিও কমে গেছে 4 ভাগের 1 ভাগ। তাই ফাঁকা সময় কাটাচ্ছে কর্মচারীরা। অনেকে কোনো মতে রেস্টুরেন্ট চালালেও কর্মচারীদের বেতন নিয়ে শঙ্কায় পড়েছেন।
অনেকে আবার ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাও করছেন। রাজশাহী শহরে অরোরা রেস্টুরেন্টের ৩টি শাখা। কিছুদিন আগেও সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগমে ভরপুর থাকত। এখন একদমই ভিন্ন চিত্র। ৫৭ জন কর্মচারী মিলে এই রেস্টুরেন্টে তাদের ৩টি শাখায় প্রতিদিন প্রায় লাখ টাকার বিক্রি হলেও ক্রেতা না থাকায় এখন ৪ ভাগের ১ ভাগে বিক্রি নেমে এসেছে। এমন অবস্থায় কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে শঙ্কায় পড়েছে কর্তৃপক্ষ। যে পরিস্থিতি, তার উপরে ব্যবসা নাই, তারপর ৫৭ জন, এতজন স্টাফ, এতজন টাকা পয়সা, বিজনেস তো এটা। বিজনেস যদি না হয় তো আমি কাউকে তো বেতন দিতে পারবো না। রাজশাহীর ৩ শতাধিক ক্যাফে রেস্তোরাঁয় সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকত, কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, নাশকতার শঙ্কা আর কারফিউয়ের কারণে ক্রেতা নেই। কেউ কেউ খরচ চালাতে না পেরে প্রতিষ্ঠান বন্ধের কথাও ভাবছেন। ২০-২৫ দিন যাবৎ ব্যবসার হাল খুবই খারাপ, ধস নেমেছে বললেই চলে। আগে যে তুলনায় সেল হতো সেই তুলনায় নাই। এখন কোনোদিন কাস্টমার আসে, কোনোদিন নাই। আর বিশেষ করে 0 পয়েন্ট এলাকায় মানুষ একটু সচরাচর আসতো। এই গণ্ডগোলের কারণে মানুষ একেবারেই সন্ধ্যার পরে শূন্য হয়ে যায়। ব্যবসা অবস্থা খুবই খারাপ। যেখানে আমাদের আগে 25-30 আসছিল, তো সেখানে এখন মাত্র 2000 নামে আসছে। ছাত্র নাই, ছাত্র ছাড়া তো আমাদের রেস্টুরেন্ট চলবে না। রেস্টুরেন্ট এখন বন্ধ করে দেওয়া না ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের, তখন আমাদের রাস্তায় নামতে হবে। রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন, ক্রেতাদের সিংহভাগই শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় চরম বিপাকে মালিকপক্ষ। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতি কমাতে সকল রেস্তোরাঁয় ভ্যাট সহনীয় পর্যায়ে রাখার আবেদন করেছেন ব্যবসায়ীরা। গত মাসের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তার জন্য যে রেস্টুরেন্ট সেক্টরে যে ধসটা নেমেছে, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নাই যে আমরা হয়তো আগামী 10 তারিখে খুলবে বা 15 তারিখে খুলবে, এই ধরনের কোনো নির্দেশনা পাইনি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে দক্ষিণ শালধর, মালি পাথর সহ বেশ কয়েকটি এলাকা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয়। প্লাবিত নিচু এলাকার বাসাবাড়ি, রাস্তাঘাটে পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে পানি বেড়েছে সবকটি নদী, ছড়া ও খালে। পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও মাছের ঘের, দুর্ভোগে শত শত পরিবার। প্লাবনের খবর জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। শুরুতেই যুক্ত হচ্ছেন ফেনীর আরিফুর রহমান। আরিফ, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? ভাঙা বাঁধ সংস্কারের প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি ফেনী পরশুরাম সড়কের নতুন মুন্সিরহাট এই এলাকাটিতে। আপনাকে যদি আমি তথ্য যদি দিই, সেটি হচ্ছে যে এর আগে এই যে নতুন মুন্সিরহাট ফুলগাজী উপজেলার, এখানে এর আগে কখনো পানি ওঠেনি। তার মানে হচ্ছে যে এটি হচ্ছে যে এই ফুলগাজী উপজেলার মধ্যে সবচেয়ে উঁচু এলাকা। সে উঁচু এলাকার অবস্থাটি আপনি দেখতে পাচ্ছেন যে এখন এখানে কোমর সমান পানি, এবং কি এটি হচ্ছে যে সড়ক, কিন্তু সড়কের বাইরে যে সকল ঘরবাড়ি যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা আরো নাকাল, সেখানে কোমর সমান পানি। গতকালকে থেকে এইসব বাড়িঘরে কিন্তু রান্না বান্না বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু মানবতর জীবন যাপন করছে। অন্যদিকে হচ্ছে যে এই যে এখন হচ্ছে যে গত 1 জুলাইও ঠিক একই অবস্থা হয়েছে যে 11টি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গন সৃষ্টি হয়ে সেখানে 43টি গ্রাম প্লাবিত হয়েছে। আজকে আমরা এখন পর্যন্ত এখানকার যে সকল ইউনো কিংবা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের যে সকল কর্মকর্তারা রয়েছে তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সাথে আসলে সর্বশেষ তথ্য আমরা পাইনি। তবে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি, এখন পর্যন্ত যে ফুলগাজী উপজেলার 6টি ইউনিয়ন এবং পরশুরাম উপজেলার 3টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা মুহুরী এবং কহুয়া নদী, এর বাইরে হচ্ছে যে সিলোনিয়া নদী, এই 3টি নদীর 10টিরও অধিক স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে বলে আমরা এখানকার যে সকল বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে জেনেছি। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে প্রতি বছরে কিন্তু এরকম মুহুরী এবং কহুয়া নদীর বাঁধে ভাঙ্গন সৃষ্টি হয়। ভাঙ্গন সৃষ্টি হওয়ার পরে হচ্ছে যে এরকম এখানকার কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এই সকল কোটি কোটি টাকা এই অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তাদের কিন্তু কোনো কাজে আসে না।
ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হবার জন্য। খাগড়াছড়ি থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, প্লাবিত এলাকার আজকের পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, প্লাবিত এলাকাগুলোর অবস্থা আসলে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি। মানুষের দুর্ভোগটা অনেকটা বেড়ে গেছে। মানুষ বাসাবাড়িতে যে ফিরবেন সে অবস্থাটুকু একদম নেই। আর যে পানি উঠার ফলে কাদা, মাটি, ময়লা, আবর্জনায় রাস্তাঘাট, ঘর বাড়ি সব কিছুই ভরে গেছে। অর্থাৎ আমি যদি খুব সহজ করে বলতে চাই তাহলে গতকালকে থেকে যে মানুষ পানিবন্দী ছিল তার কিছুটা উন্নতি হয়েছে, পুরোপুরি পানি এখনো নামেনি। তবে এখন পর্যন্ত বেশিরভাগ ঘর বাড়ি পানিতে তলিয়ে আছে, মানুষ পানিবন্দী হয়ে আছে। শুধুমাত্র কিছু কিছু জায়গা থেকে একটু একটু করে পানি নামছে। পুরোপুরি এখনো নদী, ছড়া, খালের পানি এখন পর্যন্ত ওভাবে থমকে আছে। সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে এখনো পর্যন্ত প্রায় 1000-এরও বেশি পরিবার শুধুমাত্র খাগড়াছড়িতে পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া যদি বলি তাহলে মানুষ যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানেও আসলে তাদের অনেকটা থাকার যে স্বস্তি সেটুকুও নেই। আমরা এখানে যখন আসছিলাম এই যে এলাকাটি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়া এলাকা। এই এলাকাটিতে প্রায় 500 পরিবার পানিবন্দী ছিল গতকাল থেকে এখন পর্যন্ত রয়েছে সেটি। এবং আমি যে জায়গাটিতে আছি তার থেকে আরো অনেক কিছুটা সামনেই পানি উঠেছিল, সেই পানিটুকু ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এখানকার বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত পানিতেই নাকাল অবস্থা। তাদের সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির এবং খাবারের। অর্থাৎ তারা যে বাসাবাড়ি থেকে কিছু নিয়ে বের হবে সেই সুযোগটুকু অনেকে পাননি। আমরা এখানে আসার পরে অনেক ভুক্তভোগী জানাচ্ছেন যে একটি মাত্র কাপড় নিয়ে তারা বাসা থেকে বের হয়েছেন। এই অবস্থায় যে যেভাবে পেরেছে সেখানেই থেকেছে। সবকিছু মিলে জনপ্রতিনিধিদের যে একটি দ্রুত কার্যক্রম থাকার কথা সেটিও তারা যেমন দেখছেন না, তেমনি কোনো প্রশাসনের কার্যকর উদ্যোগ পর্যন্ত এখন পর্যন্ত পানিবন্দী মানুষগুলো দেখেননি। সবকিছু মিলে দুর্ভোগ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেবাশিস, ধন্যবাদ শাহরিয়ার যুক্ত হবার জন্য। সেচ কার্যক্রম বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়ি এলাকার অন্তত 2000 কৃষক। সেচ পরিচালনা কমিটির সাথে দ্বন্দ্বের জেরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সেচ কার্যক্রম বন্ধ রাখায় জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে 2300 একর জমির বিভিন্ন ফসলের সাথে সাথে বোরো আমন মৌসুমের ধান উৎপাদন ও হুমকির মুখে পড়েছে। তবে কৃষকদের কাছে দ্রুত পানি সরবরাহ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। বোরো আমনের ভরা মৌসুমে বীজতলা করা হলেও বাঁশবাড়িয়া এলাকার অধিকাংশ জমিতে পানি নেই। ফলে ধান আবাদের জন্য জমি তৈরি করতে পারছেন না কৃষক। এতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বীজতলাতেই নষ্ট হচ্ছে চারা, সাথে নষ্ট হচ্ছে ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসল। বড়াল নদী থেকে 5টি পাম্পের মাধ্যমে 2300 একর জমির সেচ দেওয়া হয়। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও কৃষক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে 7 জুলাই থেকে সেচ পাম্পগুলো বন্ধ করে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। চারা তো পছন্দ হতেছে, চারার বয়স হয়ে গেছে, জমিতে সেচ দিয়ে চারা লাগাবো কিন্তু সেই সেচ দিতে পারতেছে না। ভুট্টা লাগিয়েছে এখানে, ভুট্টা পানির অভাবে দানা ভালো হচ্ছে না, এখন শুকিয়ে মারা যাচ্ছে। কিছু স্বার্থবাদী লোক তাদের স্বার্থ হাসিলের জন্য এই 2000 কৃষকের মুখের দিক না চায়া তারা পানি উন্নয়ন বোর্ডের লোকের মাধ্যমে এই স্কিমটা বন্ধ করে দিছে। পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের আওতায় জমি হওয়ার কারণে ভূগর্ভস্থ পানি তোলারও কোনো সিস্টেম এখানে নাই, তাই বিকল্প কোনো পথ নাই, তাই আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে সেচ বন্ধ রাখার বিষয়টি পুরোপুরি অস্বীকার করছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নিরাপত্তার সাথে তালা পরিবর্তন করা হয়েছে, তবে এর জন্য এই না যে আমরা প্রকল্পের শেষ কার্যক্রম বন্ধ করেছি। আপাতত শেষ কার্যক্রম চলমান আছে, বাট বর্ষা মৌসুম হয় শেষ কার্যক্রম প্রয়োজন হচ্ছে না। সেচ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলছেন জেলা প্রশাসক। এখানে সেচ কার্য চলছিল, কৃষি উৎপাদন চলছিল, সেটাই চলা জন্য নির্বাহী প্রকৌশলী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাকে অবহিত করেছেন। হালকা সেচ প্রকল্পের আওতায় চলতি বছর বাঁশবাড়িয়ায় 68 হেক্টর বোরো আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্রুত পানি সরবরাহ না হলে বোরো আমনের পাশাপাশি অন্যান্য ফসল চাষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নাজমুল হাসান,
যমুনা নিউজ, নাটোর।